এক ঝাঁক নতুন মুখ নিয়ে ঘোষণা হলো 46 সদস্যের মন্ত্রিসভা। সবাই আওয়ামী লীগের। 31 নতুন মুখে 27 জনে মন্ত্রী পরিষদের প্রথম। কাল শপথ। প্রজ্ঞাপন তো ইনশাল্লাহ কালকে জারি হয়ে যাবে, হয়তো শপথও কালকে হয়ে যাবে। আনুষ্ঠানিকভাবে ওই নতুন জন শপথ গ্রহণের পরে আগের জনের টার্মিনেশন হয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে সৈয়দ আশরাফকে বিদায়। সংসদ ভবনে প্রথম জানাজায় অংশ নিলেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শ্রদ্ধা, শোলাকিয়ায় আবেগ ঘন পরিবেশ। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। মহাজোটের সঙ্গে আলোচনা করেই মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত জানালেন রাঙা। জাতীয় ঐক্যফ্রন্টে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না। ডক্টর কামালের বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে দাবি নেতাদের। ভোট নিয়ে আবারও কূটনীতিকদের কাছে অভিযোগ। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণ মামলায় 7 জন 5 দিনের রিমান্ডে। আজ আরও 3 আসামি গ্রেফতার। এবং উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। দুর্ভোগে ছিন্নমূল মানুষ। এক ঝাঁক নতুন মুখ নিয়ে ঘোষণা করা হলো মন্ত্রিসভার 46 সদস্যের নাম। নতুন মন্ত্রিসভার সবাই আওয়ামী লীগের। মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী থাকছেন 24 জন, প্রতিমন্ত্রী 19 জন এবং উপমন্ত্রী 3 জন। 31 নতুন মুখের মধ্যে 27 জনে প্রথমবারের মতো স্থান পেয়েছেন মন্ত্রিসভায়। ওবায়দুল কাদের ও ইয়াফেস ওসমান ছাড়া 2 মেয়াদে মন্ত্রী ছিলেন এমন কেউই স্থান পাননি নতুন মন্ত্রিসভায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত 3 জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। সেই দিনই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান। রোববার সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। তিনি জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তথ্যমন্ত্রী হচ্ছেন ডক্টর হাসান মাহমুদ, আ হ ম মুস্তফা কামাল অর্থ, ডাক্তার দীপু মনি শিক্ষা, গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আব্দুর রাজ্জাক কৃষি মন্ত্রণালয়, নুরুল ইসলাম সুজন রেলপথ, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমিমন্ত্রী, মোস্তফা জব্বার ডাক ও টেলিযোগাযোগ, স্থপতি ইয়াফেস ওসমান পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক, কামাল আহমেদ মজুমদার শিল্প প্রতিমন্ত্রী, মহিবুল আহসান চৌধুরী নওফেল শিক্ষা উপমন্ত্রীর দায়িত্বে থাকবেন। প্রতিমন্ত্রী ছিলেন। সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রতিরক্ষা ও জনপ্রশাসন সহ কয়েকটি মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীনে থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এই কয়েকটা মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, এখানে যারা প্রতিমন্ত্রী আছেন ওনারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করবেন, বাকিরা পূর্ণমন্ত্রী হিসেবে কাজ করবেন। প্রজ্ঞাপন তো ইনশাল্লাহ কালকে জারি হয়ে যাবে, হয়তো শপথও কালকে হয়ে যাবে। আনুষ্ঠানিকভাবে ওই নতুন জন শপথ গ্রহণের পরে আগের জনের টার্মিনেশন হয়ে যাবে। সোমবার বিকেল 3:30টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। দুপুর 12:15টায় জাতীয় সংসদ ভবনে তাকে শপথ করান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙা। এছাড়াও সংসদ সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে বৃহস্পতিবার শপথ নিতে পারেননি রংপুর 3 আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। ওই দিন জাতীয় পার্টির অন্য 21 জন সংসদ সদস্য শপথ নেন। শপথ অনুষ্ঠান থেকে বেরিয়ে দলটির মহাসচিব সাংবাদিকদের বলেন, একাদশ সংসদে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করবে জাতীয় পার্টি। মহাজোটের সঙ্গে আলোচনা করেই মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিরোধী দলে ছিলাম এবং সরকারেও ছিলাম। তো আমরা দেখেছি যে এতে আমাদের একটু সমস্যার সৃষ্টি হয়, কোনো সময় অনেক জবাবদিহি করতে হয় যে বিরোধী দল আবার সরকারি দল একসঙ্গে কিভাবে হয়। আমরা বিরোধী দলের মতোই ভূমিকা রাখবো। এর কারণে হয়তো আমরা খানিকটা বিচলিত হব বিভিন্ন সময়। আমাদের সংসদ সদস্য তারা কেউই মন্ত্রিসভায় অংশগ্রহণ করবে না। মহাজনের সঙ্গে টেলিফোনে আমি কথা বলেছি ওনাদের সাধারণ সম্পাদক সাহেবের সঙ্গে। তিনি বলেছেন যে আপনারা এবার বিরোধী দলেই থাকতে পারেন, অসুবিধা হলে পরে আমরা আবার আলোচনা করবো, অসুবিধা কিছু না। আমার কাছে মনে হয় না। শপথ নেবেন না একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ীরা। রাজধানীর মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। বেলা 11:30টায় শুরু হয় বৈঠক। এতে ডক্টর কামাল হোসেন ছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আসম আব্দুর রব ও মোস্তফা মহসিন মন্টু সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এতে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ীদের শপথ না নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রহণযোগ্য উল্লেখ করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানানো হয়। শপথ নেওয়ার কোনো কথা কখনো হয়নি। কালকে কিছু মিডিয়া অত্যন্ত ভুলভাবে এটার ব্যাখ্যা করেছে। কামাল হোসেন সাহেব কখনো ঘুণাক্ষরে বলেননি। সাধারণ সম্পাদকের বক্তব্য হিসাবে আমার যেটা গিয়েছিল সেই বক্তব্যে আমি পরিষ্কার বলেছি যে এই নির্বাচন অগ্রহণযোগ্য এবং আমরা অবিলম্বে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছিল। সুতরাং এই নির্বাচনে আমাদের কেউ শপথ নেবে এই ধরনের কোনো কথা ঘুণাক্ষরে কামাল হোসেন সাহেব বলেননি। ক্ষমতাসীনদের প্রভাবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে কূটনীতিকদের কাছে আবারও অভিযোগ করেছে ঐক্যফ্রন্ট। রাজধানী গুলশানে একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে এমন অভিযোগ করেন নেতারা। বিকেল 4:30টার দিকে এ বৈঠক শুরু হয়ে চলে বিকেল 5:30টা পর্যন্ত। বৈঠকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল মঈন খান, সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। একটা ভালো নির্বাচন এখন দিয়ে মানুষকে সুযোগ দেওয়া, সে একটা সুন্দর সমাজ গড়ার। আগ্রাসনের জন্য নির্বাচন তো যেটা আমরা আকাঙ্ক্ষিত নির্বাচন হয়নি, যার ফলে আমরা একটা পুনর্নির্বাচন দাবি করছি। আপনাদের অভিযোগের প্রেক্ষিতে ওনারা কি বললো? আমার তো মনে হয় তারাও একই জিনিস দেখেছে, অর্থাৎ এটা নিয়ে কোনো তর্কই হয়নি। সন্ধ্যার সময় আরও থাকছে। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন চান কক্সবাজারের স্থানীয়রা। প্রক্রিয়া জোরদারে চ্যালেঞ্জ নিতে হবে নতুন সরকারকে, মত বিশ্লেষকদের। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে বিদায় জানানো হলো আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে। সকালে সিএমএইচ এর হিমঘর থেকে জাতীয় পতাকায় মোড়ানো সৈয়দ আশরাফের কফিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একে একে তার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডেপুটি স্পিকার ও রাজনৈতিক নেতৃবৃন্দ। জনপ্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে সংসদ ভবনে সমবেত হন সর্বস্তরের নেতাকর্মী। প্রথম জানাজা শেষে সৈয়দ আশরাফের মরদেহ নিয়ে যাওয়া হয় কিশোরগঞ্জে। কথা ছিল সুস্থ হয়ে এখানে আসবেন, শপথ নেবেন পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে। রোববার সকালে সৈয়দ আশরাফ সংসদ ভবনে ঠিক এলেন, কিন্তু প্রাণহীন নিথর দেহে। জননন্দিত এই নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জড়ো হন রাজনীতির মাঠের দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধারা। নির্ধারিত সময়ের আগেই সংসদ ভবনের মূল কম্পাউন্ড থেকে জনতার ভিড় ছড়িয়ে যায় মূল সড়ক পর্যন্ত। সকাল 10:30টার দিকে অনুষ্ঠিত হয় সৈয়দ আশরাফের প্রথম নামাজে জানাজা। প্রয়াত নেতার জন্য অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাত। জানাজার পর ৭১-এ বাঙালির মুক্তি সংগ্রামের সংগঠক আর রণাঙ্গনের বীর যোদ্ধা সৈয়দ আশরাফের প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। এরপর জাতীয় পতাকা আর দলীয় পতাকায় মোড়ানো সৈয়দ আশরাফের মরদেহে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিন শারমিন চৌধুরী। দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী আবারও শ্রদ্ধা জানান।
প্রিয় নেতার জানাজায় অংশ নিতে দূর দূরান্ত থেকে আসেন হাজারো নেতাকর্মী। শোকাতুর এসব মানুষ তুলে ধরেন প্রয়াত নেতার সঙ্গে তাদের নানান স্মৃতির কথা। এরকম সৎ ব্যক্তি আজ পর্যন্ত আমার বয়সে বা আমি দেখি নাই। তার যে দেশকে ভালোবাসা, আওয়ামী লীগকে ভালোবাসা, জনগণকে ভালোবাসা, এই উদ্বুদ্ধ হয়ে আসছি। প্রবাসী বাঙালিদের কাছে তিনি ছিলেন একজন আদর্শ। রাজনীতির মাঠের দীর্ঘদিনের সহযোদ্ধা যারা, তারাও বলছেন গঠনমূলক রাজনীতির এক প্রকৃষ্ট উদাহরণ সৈয়দ আশরাফ। আমরা যারা নতুন আওয়ামী লীগের কর্মী, আমাদের কাছে তিনি বরাবরই একটি ধ্রুবতারার মতো আদর্শ হয়ে বেঁচে থাকবেন। Entire political life, it is very clean and decent. এই মৃত্যু আমাদের কাছে পালকের মতো হালকানো, এই মৃত্যু আমাদের কাছে পাহাড়ের মতো ভারী। সর্বস্তরের মানুষের এই অংশগ্রহণ বলছে নেতা হিসেবে সৈয়দ আশরাফ কতটা জনপ্রিয় ছিলেন। তার প্রথম জানাজায় অংশ নেয়া এসব সাধারণ মানুষেরা বলছে বিশুদ্ধ রাজনীতির যে দীক্ষা সৈয়দ আশরাফ দিয়ে গেলেন, তা বাংলাদেশের রাজনীতির আকাশে ধ্রুব তারা হয়ে জাজল্যমান থাকবে যুগ যুগান্তর। সংসদ ভবন থেকে সৈয়দ আশরাফের মরদেহ নিয়ে যাওয়া হয় কর্মীটোলা পুরাতন বিমানবন্দরে। সেখান থেকে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কিশোরগঞ্জে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। পরে নিজ এলাকা কিশোরগঞ্জের শোলাকিয়ায় সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় জানাজায় সামিল হন লাখো মানুষ। শেষবারের মতো প্রিয় নেতাকে এক নজর দেখতে ভিড় করেন সর্বস্তরের মানুষ। সেখান থেকে বিকেল ৩টার দিকে জন্মস্থান ময়মনসিংহে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। সেখানে আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তৃতীয় জানাজায়ও ছিল গণমানুষের ঢল। পরে বিকেল ৫টায় বনানী কবরস্থানে সমাহিত করা হয় সৈয়দ আশরাফকে। এ মাটির মানুষই নিজেদের প্রতিনিধি করে সৈয়দ আশরাফুল ইসলামকে ৫বার পাঠান জাতীয় সংসদে। জনপ্রতিনিধি নির্বাচনে যে নেতাকে কখনো খালি হাতে ফেরাননি কিশোরগঞ্জের মানুষ, রোববার শেষবারের মতো সেই নেতাকে বিদায় জানাতে ঐতিহাসিক শোলাকিয়া ময়দান ছিল কানায় কানায় পূর্ণ। দুপুরে জানাজার কথা থাকলেও সকাল থেকে শোলাকিয়া ময়দানে জড়ো হন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুপুর ১:১টায় অনুষ্ঠিত হয় সৈয়দ আশরাফের দ্বিতীয় জানাজা। ৭১-এর এই গেরিলা যোদ্ধাকে দেয়া হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। এরপরই নিজ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন কিশোরগঞ্জ ১ আসন থেকে নির্বাচিত ৫বারের এই আইন প্রণেতা। সৈয়দ আশরাফ এর মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা কখনো মরে না। রাস্তাঘাট করছে, পুল করছে, ব্রিজ করছে, সবকিছু করছে। তার ভিতরে কোনো লোভ লালসা নাই, সে বড় লোক অনেক কোনো আশা করে না। জানাজায় অংশ নিতে এসে সবার কণ্ঠে ঝরল সৈয়দ আশরাফের উদারতার কথা। স্মরণ করেন কিশোরগঞ্জ নিয়ে তার উন্নয়ন ভাবনা। সাধারণ মানুষ যখন ওনার কাছে যাইতেন তখন উনি সুন্দরভাবে ব্যবহার করতেন। সৎ এবং আদর্শের প্রতীক ছিল, কিশোরগঞ্জের গর্বের অহংকার। সকল কিছুর ঊর্ধ্বে, দলমত নির্বিশেষের ঊর্ধ্বে তিনি নির্লোভ নির্মোহ মানুষ ছিলেন। কিশোরগঞ্জ, উজিরপুর এবং বাংলাদেশের মানুষ একজন সত্য রাজনীতিবিদ, একজন ভালো মানুষ, সৎ মানুষকে হারানো যা সমাজে এই বাংলাদেশে খুব দরকার ছিল তার। পরে নিজের জন্মস্থান ও শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত ময়মনসিংহে নিয়ে যাওয়া হয় সৈয়দ আশরাফের মরদেহ। বিকেল ৩টার দিকে আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তৃতীয় জানাজায়ও ছিল গণমানুষের ঢল। এখানেও সবার কণ্ঠে ছিল আশরাফ বন্দনা। ঢাকা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে ৩ দফা জানাজা শেষে বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। রাজনীতির শুদ্ধ পুরুষ হিসেবে সৈয়দ আশরাফ বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে, এমনটাই মত সব মহলের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় গ্রেফতার ৭ জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে এই ঘটনায় আজ আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ১০ জনকে গ্রেফতার করা হলো। দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নবনীতা গুহ এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ৮ আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল ৭ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ৭ আসামির রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এদের ৫ জনই এজাহারভুক্ত আসামি। এদিকে বিকেলে সুবর্ণচর ও সেনবাগে অভিযান চালিয়ে আবুল ও মোরাদ নামে ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এর আগে ভোর রাতে সুলতানপুর থেকে সালাউদ্দিন নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। গত ৩০ ডিসেম্বর রাতে সুবর্ণচরের একটি বাড়িতে স্কুল পড়ুয়া মেয়ে ও ছেলেকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ করে দুর্বৃত্তরা। পরে এই ঘটনায় ৯ জনকে আসামি করে থানায় মামলা করেন নির্যাতিতার স্বামী। রিমান্ডে এনে যেহেতু আসামিরা আমরা ৭ জনকে একসাথে পাচ্ছি, তাহলে আমরা রিমান্ডে এনে আমরা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে পারবো। পারুল আক্তার অনেকটা সুস্থতার দিকে যাচ্ছে। সে সুস্থ হলে আমরা তার ২২ ধারার তার জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করব। পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদেরকে চার্জশিটেড করব এবং মামলাটি যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে বিচারের ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাও আমরা নিব। দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ২ এর বিচারক HM রুহুল ইমরান এই আদেশ দেন। এর আগে নাজমুল হুদা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আক্তার হোসেন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মীর জাহিদ হোসেনের কাছ থেকে ২,৪০,০০,০০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৭ সালে নাজমুল হুদা ও তার স্ত্রীর বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করে দুদক। এ মামলায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন MP হোস্টেলে স্থাপিত বিশেষ জজ আদালত একই বছরের ২৭ আগস্ট এক রায়ে নাজমুল হুদাকে ৭ বছর ও সিগমা হুদাকে ৩ বছরের কারাদণ্ড দেন। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। এতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষেরা। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় তীব্র শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আমাদের ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। পদ্মা নদীর তীর ঘেঁষা রাজশাহী শহরে দিনভর বইছে হিমেল হাওয়া। তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন বৃদ্ধ, শিশু আর ছিন্নমূল মানুষ। আবহাওয়া অফিস বলছে মাসের শেষ ভাগে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রোববার সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঠান্ডাতে গাড়ি চালানি সমস্যা, ধরেন প্যাসেঞ্জারে বলছে যাওয়া লাগবে, তখন বাধ্য হয়ে আসা লাগছে। বাতাস হওয়ার কারণে মানে চলতে ফিরতে বেশি সমস্যা হয়। সামনে ২-৪ দিনের মধ্যে আকাশে মেঘ আসার সম্ভাবনা আছে। এই মেঘটা কেটে গেলে তাপমাত্রা আস্তে আস্তে কমতে পারে এবং একটা শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে নীলফামারীর বিভিন্ন এলাকা। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হতদরিদ্র মানুষ বাড়ির আঙিনায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সন্ধ্যার পর থেকে প্রচন্ড কুয়াশা চলে আসে এবং রাতে যথেষ্ট ঠান্ডা, খুবই শীত অনুভব করি। বিকালবেলা হলে আবার ফের ঠান্ডা শুরু হয়ে যায়, আমরা গাড়ি চালাতে পারি না, খুব কষ্ট লাগে। পঞ্চগড়ে বেলা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। প্রচন্ড ঠান্ডার কারণে ঘর থেকে বের হতে পারছেন না অনেকেই। রাস্তায় যানবাহন কম থাকায় বিপাকে পড়েন অফিসগামী মানুষ। ঠান্ডা খুব, শীত খুব, হাত পা কবরা হয়, আগুনও গেলেও গরম হয় না। কনকনে হিমেল বাতাসের কারণে এই অঞ্চলে শীতের প্রকোপ আস্তে আস্তে বেড়ে চলেছে। এদিকে দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীতে শীতের প্রকোপে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। শিশু ও বৃদ্ধদের সবসময় গরম কাপড় পরিধানের পরামর্শ চিকিৎসকদের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। মিয়ানমারে উপযুক্ত পরিবেশ সৃষ্টি না হওয়া ও রোহিঙ্গাদের অনীহার কারণে গত বছরের নভেম্বরে শুরু হয়নি প্রত্যাবাসন প্রক্রিয়া। তাই নতুন বছরে নতুন সরকারের কাছে স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য নতুন সরকারকে চ্যালেঞ্জ নিতে হবে। সুজউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। দুদেশের চুক্তি অনুযায়ী গত বছরের নভেম্বরে তালিকাভুক্ত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল বাংলাদেশ। কিন্তু নিরাপত্তা, নাগরিকত্ব নিয়ে রোহিঙ্গাদের অনীহা ও আন্তর্জাতিক সংস্থাগুলো মিয়ানমারে উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়ার দাবি করায় বন্ধ হয়ে যায় রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম।
এদিকে উখিয়া টেকনাফে ১১ লাখের অধিক রোহিঙ্গা বসবাসের কারণে নানাবিধ সমস্যায় জর্জরিত স্থানীয়রা। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর ১৬ মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত প্রত্যাবাসন শুরু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। প্রতিদিন এদের অনেকগুলো শিশু জন্ম নিচ্ছে, প্রতিদিন যোগ হচ্ছে, অনেক শিশু যোগ হচ্ছে। জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে আমরা অনেক নানা দিক দিয়ে সমস্যা ভুগতেছি। কূটনীতিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে যাতে সহজ হয় রোহিঙ্গাদের তাদের সদস্য ফেরত পাঠায়, সেই জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। মিয়ানমারের অনীহা সত্ত্বেও দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরু করার জন্য নতুন সরকারকে চ্যালেঞ্জ নিতে হবে বলে মনে করছেন এই নিরাপত্তা বিশ্লেষক। নতুন সরকার এখন গঠন হবে, নতুন সরকারের আমি তো মনে করি যে একটা এই প্রসেসটা যেটা আগের থেকে হয়ে আসতেছে অব্যাহত থাকবে। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, এবছর রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রমের সূচনা করা বড় কাজ হিসেবে দেখছেন তিনি। বড় কাজ হচ্ছে যে এই প্রত্যাবাসনের সূচনা করা এবং সেটাকে সে লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা, সেটি আমরা আমাদের তরফ থেকে সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি অনুযায়ী যাচাই বাছাইয়ের পর তালিকাভুক্ত ২২৬০ জন রোহিঙ্গার মধ্যে প্রথম দফায় গত বছরের ১৫ নভেম্বর ১৫০ জনকে নাইক্ষ্যংছড়ির ঘুমদুম সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল, কিন্তু তা আজও হয়নি। সময় সংবাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে আওয়ামী লীগ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমামের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল যায়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এইচ.টি. ইমাম। নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে তাদের যে দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে পালন করেছেন, সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ। এবারকার নির্বাচনের মতো এত বড় আকারের নির্বাচন বাংলাদেশে কখনো হয়নি। এইটি আমাদের সবচেয়ে গর্বের বিষয়। এই সমন্বয়টাকে ধরে রাখা যায় এবং ভবিষ্যতে নির্বাচন, সামনেই তো উপজেলা নির্বাচন আসছে, আরও অন্যান্য নির্বাচন যাতে সুষ্ঠুভাবে করা যায়, স্বচ্ছভাবে করা যায়, গ্রহণযোগ্যভাবে করা যায়, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। আর সপ্তাহ খানেকও বাকি নেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। প্রায় শতভাগ স্টল, প্যাভিলিয়ন বরাদ্দ শেষ, প্রস্তুতির কাজও শেষের দিকে। মেলায় এবারই প্রথমবারের মতো অনলাইন টিকিটের ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। অব্যবস্থাপনা রোধে থাকবে বিশেষ নজরদারি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। দিনরাত ক্লান্তিহীন কাজ চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি। এ মহা আয়োজনের উদ্বোধন ৯ জানুয়ারি রাজধানীর শেরে বাংলা নগরে। শেষের দিকে আসছে তো একটু মোটামুটি রাত্রে দিনে কাজ করতে হয়। লাইট চলতেছে 10টা 12 পর্যন্ত, 2-3 দিন কাজ চলে। কাজ আমরা আগে মোটামুটি কাঁচাই ফেলাইছি, এখন টুকিটাকে ফিনিশিং গুলি আছে, এগুলো দিয়ে দিচ্ছে। প্যানেল লাইট লাগাবো, তার কারণে এগুলো লাগানো হচ্ছে। এবারের মেলায় নানা ক্যাটাগরির প্যাভিলিয়ন আর স্টল থাকছে কম বেশি 550। প্রতিষ্ঠানগুলো প্যাভিলিয়ন নির্মাণে নান্দনিকতার দিকে যেমন জোর দিচ্ছেন, তেমনি পণ্যের প্রচারণায় ভিন্নতা আনারও পরিকল্পনা থাকছে। আমাদের স্ট্রাকচারাল অ্যাজ ইউজুয়াল যা আছে তাই ছিল, কিন্তু ইন্টেরিয়রে আমরা একটু ভিন্নতা এনেছি। মনে হবে যে একটা ভাসমান বিল্ডিং, লাইটের খেলা আছে এখানে। দর্শকরা আসলে বিল্ডিংটা দেখে অনেক মজা পাবে। উপরে দুটো স্পিড পড়বে, পরে বিল্ডিংটা 2 ভাগ হয়ে যাবে। এটার ভিতর থেকে 4 লাইনের একটা রাস্তা বের হবে। গেমস জোনে থাকতেছে অত্যাধুনিক কিছু গেমস। এবারই প্রথম যুক্ত হচ্ছে অনলাইন টিকেটিং ব্যবস্থা, আর মূল ফটক হবে মেট্রো রেলের আদলে। বিশেষ নজর রাখা হবে খাবারের স্টলগুলোর দিকে, থাকবে বিনোদনের সুযোগ আর বিশ্রামের সুবিধা। ঐতিহ্যে পরিণত হওয়া এই মেলার সব প্রস্তুতি শেষ হবে উদ্বোধনের আগেই, এমনটাই দাবি আয়োজক প্রতিষ্ঠান ইপিবির। যে একটি অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে কেউ করেছেন যে তাদের কাজের অল্প একটু বাকি রেখে দিয়েছেন 2-3 দিনের বেশি সময় নেয়। এই ধরনের 2-1টা বিচ্ছিন্ন ঘটনা এবার ইনশাল্লাহ ঘটবে না। অনলাইন টিকিটিং এই বছর নিশ্চিতভাবে চালু হচ্ছে। গেট দিয়ে পার হওয়ার পরে আপনি একটা ডিজিটাল এক্সপিরিয়েন্স সেন্টার পাবেন। পুরোদমে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 24তম আসরের প্রস্তুতির কাজ। বিগত দিনে দেখা গেছে মেলা শুরুর পরও শেষ হয়নি এই কর্মযজ্ঞ, তবে এবার সেই বিব্রতকর অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে চায় কর্তৃপক্ষ। সেই সঙ্গে স্টল, প্যাভিলিয়নের নান্দনিক নকশা আর সার্বিক ব্যবস্থাপনায় এক মনোমুগ্ধকর পরিবেশ পাবেন মেলায় আসা ক্রেতা দর্শনার্থীরা। তেমনটাই অভিমত এখানে যারা কাজ করছেন তাদের। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এক ঝাঁক নতুন মুখ নিয়ে ঘোষণা হলো 46 সদস্যের মন্ত্রিসভা, সবাই আওয়ামী লীগের।
31 নতুন মুখে 27 জনই মন্ত্রিসভায় প্রথম তার শপথ। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। মহাজোটের সঙ্গে আলোচনা করেই মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত জানালেন রাঙা। জাতীয় ঐক্যফ্রন্টে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না। ডক্টর কামালের বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে দাবি নেতাদের। ভোট নিয়ে আবারও কূটনীতিকদের কাছে অভিযোগ। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে সৈয়দ আশরাফকে বিদায়। সংসদ ভবনের প্রথম জানাজায় অংশ নিলেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শ্রদ্ধা, শোলাকিয়ায় আবেগ ঘন পরিবেশ। এবং নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণ মামলায় 7 জন 5 দিনের রিমান্ডে, আজ আরও 3 আসামি গ্রেফতার। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।